বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমাদের অনুষ্ঠান, আমাদের যে স্পেশাল প্রতিবেদনগুলো দেখছেন, তাতে আমাদের ভালো লাগছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হয়তো আপনারা কিছুদিন আগে শুনেছিলেন আমার মুখ থেকে। হরিয়ানা বিধানসভার নির্বাচনের ফলাফল বের হবার পর আমি একটা প্রতিবেদন পেশ করেছিলাম আপনাদের সামনে। তখন বলেছিলাম যে হরিয়ানা বিধানসভায় জিতেও সরকার করতে পারবে কিনা বিজেপি, তা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে। আমরা দেখেছিলাম যে জিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও হরিয়ানা বিধানসভা বা হরিয়ানাতে সরকার করতে নয় করে প্রায় বেশ কয়েকদিন লাগিয়ে দিয়েছিলেন অমিত শাহরা। তারপর দিল্লিতে বৈঠকের পর বৈঠক হয়েছিল। শেষ পর্যন্ত নায়েব সিং সাইনিকেই ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। নায়েব সিং সাইনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর খুবই ঘনিষ্ঠ একজন যুব নেতা। তার নেতৃত্বেই হরিয়ানা বিধানসভায় পুনরায় দখল করতে পেরেছিল বিজেপি। তো হরিয়ানা বিধানসভা নির্বাচন কিভাবে হয়েছে, কোথায় সংকট হয়েছে, তা নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। তখন আমি এটাও আভাস দিয়েছিলাম, সরকার যদি আজকেও গড়েও ফেলে, অর্থাৎ বিজেপি যদি সরকার গড়তে সমর্থ হয়, এমন একটা দিন আসবে কয়েক মাসের মধ্যে এই সরকারের পতন সুনিশ্চিত হয়ে যেতে পারে। জানি না হরিয়ানা বিধানসভার হরিয়ানা সরকারের পরিবর্তন হবে কি হবে না, কিন্তু রাজনীতির গতি প্রকৃতি এবং ভারতীয় রাজনীতির যে অন্তর্দ্বন্দ্ব, যেটা আমাদের সামনে প্রকাশ্যে এসেছে, যেটা হয়তো আমাদের পশ্চিমবাংলার মিডিয়ায় আপনারা দেখতে পাননি। পশ্চিমবাংলার মিডিয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে আছেন। ভারতের রাজনীতিতে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেই খবরটুকু দেওয়ার ক্ষমতা হয়তো নেই, অথবা খবর থাকলেও সেগুলোকে এড়িয়ে গিয়ে এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি তৈরি করার লক্ষ্যে কাজ করছে। আসলে দেশ জুড়ে বিজেপি সরকার যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার ফলে তার দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়লাভ করার পরেও সেখানে দেখলাম গোপীনাথ মুন্ডে, একসময় বিজেপির মহারাষ্ট্রের মুখ ছিলেন যিনি, সেই গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডেকে বলতে হচ্ছে যে আমরা আলাদা দল তৈরি করব, অর্থাৎ আমার বাবার সমর্থকরা যদি আলাদা রাজনৈতিক দল তৈরি করতে চায়, করতে পারে। তার মানে পঙ্কজা মুন্ডের মতো একজন নেত্রী, যিনি গোপীনাথ মুন্ডের মেয়ে, যার গোপীনাথ মুন্ডে একটা সময় ছিলেন মহারাষ্ট্রের মুখ। আজকে নীতিশ গডকরি যে মুখ আছেন, আজকে দেবেন্দ্র ফডণবীস যে মুখ রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক যোগ্যতা সম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন বিজেপির গোপীনাথ মুন্ডে। তার মেয়ে বলছে যে আমার বাবার সমর্থকরা ইচ্ছা করলে নতুন রাজনৈতিক দল করতে পারে। এ তো গেল মহারাষ্ট্রের কথা। মহারাষ্ট্রে যা হচ্ছে সেটা নিয়ে হয়তো আলাদা কোনো একটা এপিসোড আমি করব। তো তার আগে আমি বলি যে আমরা বলেছিলাম, বাংলার জনরব বলেছিল যে হরিয়ানাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিজেপি দলের মধ্যে বিদ্রোহ হতে পারে। কারণটা হচ্ছে দু তিনটে। এখন ধরুন 7 বারের যিনি বিধায়ক, যিনি হরিয়ানাতে বিজেপি দলকে প্রতিষ্ঠিত করেছেন, সেই অনিল ভিজ কে মুখ্যমন্ত্রী করব না, নায়েব সিং সোনি কোথাকার কে এলো, তরুণ ছেলে, তাকে বসিয়ে দেওয়া হলো শুধুমাত্র অমিত শাহ নরেন্দ্র মোদীর ক্ষমতাকে জাহির করার জন্য, ক্ষমতাকে হস্তগত করার জন্য, ক্ষমতার দাপটটা, রশিটা নিজের হাতে রাখার জন্য। তার পরিণতি যা হতে পারে তাই হয়েছে। অনিল ভিজ সম্প্রতি মন্তব্য করেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ নায়েব সিং সোনি
তিনি নাকি উড়ন্ত জাহাজ, তিনি জাহাজে উড়ে উড়ে বেড়াচ্ছেন, কোনো কাজ করছেন না, মাটির মানুষের সঙ্গে মিশছেন না। শুধু এখানে শেষ নয়, হরিয়ানা বিজেপির যিনি রাজ্য সভাপতি, তার বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা রয়েছে, যেটা হিমাচল প্রদেশে হয়েছিল। ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন অনিল ভিজ। সেই সময় অনিল ভিজ দাবি করেছিলেন যে একজন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে এত বড় অভিযোগ আসার পর পদত্যাগ করে অভিযোগ মুক্ত হওয়ার পর আবার ওই সভাপতি পদে বসা তার উচিত বলে দাবি করেছে। সেদিনেও কয়েকদিন আগেও গত 3 তারিখ 4 তারিখ নাগাদ আবারও অনিল ভিজ ওই রাজ্য সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন। এবার রাজ্য সভাপতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন, রাজ্য সভাপতির অপসারণ চাইলেন এবং বললেন যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, আমাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারেন, কিন্তু আমাকে বিধায়ক পদ থেকে তো সরাতে পারবেন না, কারণ মানুষ আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে। যাই হোক, দেখা গেল শেষ পর্যন্ত অনিল ভিজকে শোকজ করেছে। অনিল ভিজ সেই শোকজের চিঠি পাওয়ার পর বলেছেন যে আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি ফিরেছি। সাংবাদিকদের কাছেই বলেছেন তিনি, যা শুনেছি আর কি সেটাই আমরা বলছি। বাইরে গিয়েছিলাম, আমি ঘুরে এলাম, একটু রেস্ট নেব, দেখি চিঠিতে কি লিখেছে, তার উত্তর আমি দেব। কি উত্তর দেবে আর কি উত্তর দেবে না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিজেপির রাজ্যের একজন প্রবীণ নেতা, প্রবীণ রাজনীতিবিদ, যিনি 7 বারের বিধায়ক, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কামান দাগছেন, তিনি যখন মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করছেন, তিনি যখন রাজ্য সভাপতির বিরুদ্ধে কামান দাগছেন, তখন ডালমে কুচ কালা তো হ্যাই। এটা আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদেরকে মানতে হবে। তার মানে এই মুহূর্তে হরিয়ানাতে বিজেপি সরকার সংকটে রয়েছে। খুবই স্পষ্ট করে বলতে হয় যে বিজেপি সরকার হয়তো আর কয়েক মাসের মধ্যে যদি হরিয়ানাতে পড়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ মনে রাখতে হবে, এবারে কংগ্রেস দল ওখানে 37টা আসন পেয়েছে। অনিল ভিজ যদি বিদ্রোহ করে, অনিল ভিজের সঙ্গে গোটা 4-5 এমএলএ তো আছেই। অন্যদিকে আরেকজন বসে আছে রাও ইন্দ্রজিৎ হচ্ছেন, একসময় কংগ্রেস করতেন, তিনি কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে গেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। অর্থাৎ রাও ইন্দ্রজিৎ সিংয়ের একটা লক্ষ্য ছিল যে তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হবেন। তিনি যখন হরিয়ানাতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান, তখন কিন্তু সেই সময় হরিয়ানাতে সরকারে ছিল কংগ্রেস এবং বিজেপি আসবো করছে। ঠিক সেই সময় তিনি দলত্যাগ করেছে, 2014 সাল নাগাদ দলত্যাগ করেছিলেন। এবং তিনি জেতার পরেও, বেশ কয়েকবার জয়লাভ করার পরেও তাকে কিন্তু মুখ্যমন্ত্রী করেননি। অনিল ভিজ মুখ্যমন্ত্রী হননি। গতবার যখন প্রথমবার ওখানে ক্ষমতায় আসে বিজেপি, তখনই কিন্তু, অর্থাৎ 2014 সালে যখন ক্ষমতায় এসেছিল বিজেপি, তখনই কিন্তু ওখানে মুখ্যমন্ত্রী প্রধান দাবিদার ছিলেন অনিল ভিজ, তারপরের দাবিদার ছিলেন রাও ইন্দ্রজিৎ, কিন্তু দুজনকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হয়নি। নরেন্দ্র মোদী মনোহরলাল খট্টরকে তুলে এনে বসিয়েছিলেন ওখানে মুখ্যমন্ত্রী পদে। তাকে প্রায় 10 বছর রাখার পর ভোটের ঠিক 6 মাস আগে তাকে পদত্যাগ করে নায়েব সিং সোনিকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। অর্থাৎ অনিল ভিজকে মুখ্যমন্ত্রীর পদে বসানোই হলো না, তাকে সরিয়ে রাখা। এবারেও তিনি গোসা করেছিলেন, তিনি রাগ করেছিলেন, তিনি আসতে চাননি শপথ নিতে। শেষ পর্যন্ত দলের নেতাদের অনুরোধে তিনি শপথ নিয়েছিলেন। রাও ইন্দ্রজিৎ বলেছেন যে তার হাতে 9 জন বিধায়ক আছে, অর্থাৎ তিনি যে জয়ের যে মূল কারিগর, মূল কাণ্ডারি হরিয়ানা জয়ের, সেটা হচ্ছে রাও ইন্দ্রজিৎ। তিনিও মুখ্যমন্ত্রী পদের দাবিদার। এখন দেখার বিষয়, যদি এই মুহূর্তে বিজেপি দলে ভাঙন শুরু হয়ে যায় হরিয়ানাতে, তার পরিণতি কী হতে পারে ধরে নিতেই পারেন। আবার হয়তো কংগ্রেসের সমর্থন নিয়ে হয় অনিল ভিজ, নাহলে রাও ইন্দ্রজিৎ
মুখ্যমন্ত্রী পদে বসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শুধু এখানেই শেষ নয়, রাজস্থানেতেও হচ্ছে। কারালিলাল মিনা বলে এক নেতা আছেন, যিনি শিডিউল ট্রাইবদের নেতা, তাকেও অপমান করা হয়েছে, তাকেও সেখানে বঞ্চিত করা হয়েছে। তিনিও সরাসরি রাজস্থান সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলালকে আক্রমণ করেছেন, যার পরিণতিতে হয়তো রাজস্থানেও সরকার পরিবর্তন হতে পারে। রাজস্থানে কিভাবে সরকার পরিবর্তন হবে তা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করব। শুধু এটুকু আজ জানিয়ে দিয়ে গেলাম, আমি আজ থেকে প্রায় 3-4 মাস আগে যে কথাটি বলেছিলাম, হরিয়ানাতে বিজেপি এখন সরকার গড়লেও সেই সরকার এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে। ঠিক সেই পথেই কি এগিয়ে যাচ্ছে হরিয়ানা? অনিল ভিজ, রাও ইন্দ্রজিৎ যদি বিদ্রোহ করে, তাহলে কি টিকবে হরিয়ানায় বিজেপি সরকার? প্রশ্ন এখানে। প্রশ্ন আপনাদের কাছেও। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। নতুন নতুন খবর, নতুন নতুন বিশ্লেষণ জানতে হলে অবশ্যই আপনাকে বাংলার জনরবে চোখ রাখতে হবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।